ঝিমলির মাসির বাড়ি বেশ সাবেকি। কলকাতা শহর থেকে কম হলেও 30 কিমি দূরে শুদ্ধ আধুনিক হয়ে ওঠা এই জায়গাটার দাম এখন আকাশ ছোঁয়া। মেশো তার বিজনেসের শুরুর দিকে জলের দরে এখানে জমি কিনে বাড়ি করেছিলেন। তখন মাসির খুব একটা ইচ্ছে ছিল না কলকাতা ছেড়ে এখানে বসবাস করার, কিন্তু ব্যবসার মুখ যখন ঊর্ধ্বগতি তখন কিছুটা অনিচ্ছা সত্ত্বেও মাসিকে থেকে যেতে হয়েছিল। আর তারপর যখন মাসির মেয়ে টুকুর স্কুল শুরু হলো তখন মাসি আর কলকাতা ফিরে যাওয়ার কথা ভাবে। ছোটবেলায় মাসির বাড়িতে বছরে 3-4 বার করে যাতায়াত ছিল, কিন্তু সেটা ধীরে ধীরে বয়সের সাথে সাথে কমে এসেছিল। শেষ এসেছিলাম বছর 5 আগে মিশোর মৃত্যু সংবাদে। তখন সদ্য 12 ক্লাস পরীক্ষা দিয়েছিলাম। হঠাৎ করে মিশো মারা গেলেন। হার্টের সমস্যা ছিল, কিন্তু তাও তার অকাল মৃত্যু আমরা অনেকেই মেনে নিতে পারিনি। টুকুও তখন সদ্য 11 ক্লাসের পরীক্ষা দিয়ে উঠেছিল। কাজ মিটে যাওয়ার পর আমার বাবা মা বলেছিলেন বাড়ি বিক্রি করে দিয়ে কলকাতায় চলে আসতে, ওখানেই টুকু পড়াশোনা করুক। আর মেশো যা রেখে গিয়েছিলেন সেটা ব্যাংকে রেখে দিলে মাসির শেষ জীবন খুব একটা খারাপ যাবে না। মাসি শোনেনি, বোধহয় ওই বাড়িতে একটা মায়াজালে আবদ্ধ হয়ে পড়েছিলেন মাসি, অথবা মেশোর বিজনেস বন্ধ করতে মন চায়নি তার। আর টুকুও তার নিজের চেনা জগৎ ছেড়ে হঠাৎ করে কলকাতায় আসতে স্বাচ্ছন্দ্য বোধ করেনি। বাবা মায়ের সাথে একটু মনোমালিন্য হয়েছিল মাসির এই ব্যাপারে। আমরা পরদিনই চলে এসেছিলাম। তারপর এই দীর্ঘ 5 বছর পর একটা ঘোর দুঃসংবাদ পেয়ে আমাকে একা আসতে হলো। লোকেশ দিল দুঃসংবাদটা। লোকেশ আমরা দেখে আসছি সেই মেশোর কাজের সময় থেকে। তখনই তার সাথে আলাপ হয়েছিল। সদ্য স্কুল মাস্টারের চাকরি নিয়ে মাসির বাড়িতে পেইং গেস্ট হিসেবে থাকা শুরু করেছিলেন। বয়সে আমার থেকে 6-7 বছরের বড়। দোতলা বাড়ি, বাড়ির সামনে বেশ বড় একটা সবুজে ঘেরা লন আছে। নিচে একটা গ্যারেজও আছে। আর আছে 2টো ঘর, যার একটায় লোকেশদা থাকে, অপরে 3টে বেডরুম। এছাড়া একটা বসার ঘর সদৃশ্য সোফায় বসে দেওয়াল আটকানো একটা অনেক দিনের পুরনো জল রঙের ছবি। দেখতে দেখতে ভাবছিলাম এত বড় একটা খবর কিনা আমরা পেলাম ঘটনার 8 মাস পর। লোকেশ ঘরে এলো। ভূত দেখার মতো চমকে উঠলাম আমি। সেই 5 বছর আগে দেখা এক স্বাস্থ্যবান যুবক যে এই রকম হাড় গিলে চেহারা হতে পারে, এ না দেখলে যেন আমি বিশ্বাসই করতাম না। আমার মুখ দিয়ে বেরিয়ে গেল, এ কি চেহারা হয়েছে লোকেশ? লোকেশ আমার পাশে এসে বলল, খুব ধকল যাচ্ছে বাবু। মানসিক অস্থিরতা যেন কিছুতেই কাটিয়ে উঠতে পারছি না। আমি বললাম, এত বড় ঘটনা এতদিন পরে জানালে? লোকেশ গম্ভীর মুখে বলল, একদিন না একদিন তো তোমাদের জানাতেই হতো। খুব কাছের আত্মীয় বলতে তো এই পরিবারে আর সেরকম কেউ নেই। আমি একটু চুপ করে গেলাম। কাছের আত্মীয়তার বন্ধনটা যেন এই 5 বছরে অনেকটাই শিথিল হয়ে পড়েছে, সেটা আমি জানি। আর তার জন্য দায়ী দুপক্ষই। কিন্তু সেসব ভেবে এখন আর লাভ নেই। জিজ্ঞেস করলাম, আত্মহত্যা করলো কেন? লোকেশ আমার পাশে এসে বসলো। তারপর বলল, জানি না, সত্যিই আমরা কেউ জানি না। সুইসাইড নোট প্যাড পাওয়া গেছিল, তাতে লেখা ছিল আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।
লোকেশ বলল, এসেছিল, কিন্তু ঝুলন্ত বডি আর সুইসাইড নোট দেখে ওরা আর বেশি ঝামেলা করেনি। তোমার কি মনে হয় লোকেশ, এটা সুইসাইড নাকি? আমার কথা শেষ হওয়ার আগেই দরজার সামনে পাওয়ার আওয়াজ পেলাম।